মাদক বিক্রির হটস্পট হয়ে উঠেছে মোহাম্মদপুর। অপরাধ জগতে নিয়ন্ত্রণ নিয়ে প্রতিদিনই রক্তক্ষয়ী সংঘর্ষ। ওরা নিজেরা মারামারি, খুন খারাপ, ঢেল, অনর্গল, মানে ছোট বাচ্চারা পর্যন্ত অংশগ্রহণ করে। সবসময় আমরা রিস্কের ভিতরে থাকি। এদের সাথে উল্টাপাল্টা কোনো কিছু বলে বা প্রতিবাদ করতে গেলে মনে করেন দলবদ্ধভাবে, সংঘবদ্ধভাবে ওরা এসে বাসা বাড়িতে আক্রমণ করে। জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি পিচ্চি রাজা গ্রেফতার। দেশে ফিরলে শেখ হাসিনা সবকিছু হবে আইনি প্রক্রিয়ায়, ইনসাফ করবে সরকার। গুম, খুন, বিচার বহির্ভূত হত্যার বিষয়ে আগের অবস্থান পাল্টায়নি বিএনপি। শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে। শেখ হাসিনা যদি আসে বাংলাদেশে ফেরত, তাকে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিছু আমরা আসলে করব না। যে কোনো ব্যক্তির ক্ষেত্রে, পলাতক রাষ্ট্র সরকার প্রধান থেকে শুরু করে একদম সাধারণ একজন নাগরিকের ক্ষেত্রেও আমরা এই ইনসাফের নীতি এবং আমরা এই ন্যায় বিচারের নীতি, আমরা মৌলিক নীতিকে আমরা অনুসরণ করব। অনুসন্ধানী সাংবাদিকতায় পশ্চিমা অনেক দেশের চেয়ে বাংলাদেশের অবস্থান ভালো, মত বিদেশি বিশেষজ্ঞদের। বললেন প্রতিবেদন প্রকাশে আছে অর্থ ও রাজনৈতিক বাধা। দুর্নীতির দায়ে চাকরিচ্যুত হয়েও বরিশাল সিটি কর্পোরেশনের 2 পদে বহাল নুরুল ইসলাম। নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, নিয়ম মাফিক কর দেন না নিজ ভবনের। লিখিত পরীক্ষার ফলাফল এবং মৌখিক পরীক্ষার যে তারিখ, সেগুলো আমাকে কিছুই জানানো হয়নি। আমি সিটি কর্পোরেশনের কাছ থেকে অনুমতি নিয়ে দরখাস্ত করার অনুমতি নিয়ে আমি দরখাস্ত করেছি, তারপরে আমি পরীক্ষা দিয়েছি, তারপর আমি আসছি। সারা দেশে ধীরে ধীরে জমে উঠছে কোরবানির হাট। চাহিদা বেশি মাঝারি ও ছোট পশুর। অনলাইনে গরু কেনায় আগ্রহ বেশি রাজধানীর ক্রেতাদের। ঈদযাত্রা এবারও ভোগান্তির আশঙ্কা উত্তরের পথে। এলেঙ্গায় সড়ক ও ফ্লাইওভার নির্মাণ কাজে ধীরগতি, পদক্ষেপ নেয়ার দাবি যাত্রী চালকদের। আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে। আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। মোহাম্মদপুর নাম শুনলেই এখন অনেকেই আতঙ্কে কেঁপে ওঠেন। হত্যা, মাদক ব্যবসা, ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, কি নেই এখানে। মাদক ব্যবসা আর আধিপত্যের লড়াইয়ে মূলত মোহাম্মদপুরে অস্ত্রের ঝনঝনানি। রাত নামলে স্থানীয়দের চলাচলেও গা ছমছম অবস্থা। সন্ত্রাসীদের সাথে পুলিশের যোগসাজশের অভিযোগও তুলছেন কেউ কেউ। রাজধানীর বুকে কিভাবে গড়ে উঠল এমন নিয়ন্ত্রণহীন অপরাধ জগৎ? তানভীর মিজানের ছবিতে রেদওয়ান আহমেদ জানাচ্ছেন এরই বিস্তারিত। মুক্তিযুদ্ধের পর অবাঙালিদের পুনর্বাসনের জন্য গড়ে ওঠা জেনেভা ক্যাম্প। সময়ের পরিক্রমায় সে এলাকায় এখন রাজধানীর অন্যতম অপরাধপ্রবণ জনপদ। মোহাম্মদপুরের ঐতিহ্যবাহী বাবর রোড স্থানীয়দের কাছে এখন পরিচিত মাদকের হাট নামে। পরিচয় গোপন করে বাবর রোডে গিয়ে দেখা যায় এই পথে চলাচলকারীদের ঘিরে ধরছেন মাদক কারবারিরা। দিনে দুপুরে হতে হয় এমন অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি। ক্যাম্পের ভেতরেই হাঁকডাক দিয়ে চলছে মাদক কেনা বেচা। আমাদের হাতেও পেলাম 2 ধরনের মাদক, ইয়াবা আর হিরোইনের মতন ভয়ঙ্কর মাদক পাওয়া গেল এই ক্যাম্পের গলিতেই। অথচ সড়কের 2 প্রান্তেই পুলিশের অবস্থান। স্থানীয়দের অভিযোগ, মাদক ক্রেতাদের মাঝে মধ্যে আটক করলেও মূল কারবারিরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। গেলেই হবে ক্যাম্পের বাজারে, হ্যাঁ গেলেই হবে, ওই ডাকবে।
মাদক ব্যবসা, চাঁদাবাজি আর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোহাম্মদপুরে সক্রিয় অন্তত অর্ধশত অপরাধী চক্র। বিভিন্ন নামে গড়ে ওঠা এসব গ্রুপের দ্বন্দ্বে প্রায়ই ঘটছে হামলা, ছিনতাই, কুপিয়ে হত্যা। জনমনে আতঙ্ক ছড়াতে বিভিন্ন ছদ্মনামে এলাকা দাপিয়ে বেড়াচ্ছে অপরাধীরা। পারিবারিক নাম ইমন হোসেন, তবে এলাকায় পরিচিত ছিলেন অ্যালেক্স ইমন নামে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী তিনি ছিলেন কথিত অ্যালেক্স গ্রুপের প্রধান। দিনের আলোতেই প্রতিপক্ষ আরমান সাব্বির গ্রুপের সদস্যরা প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে তাকে। হত্যার সেই দৃশ্য ছড়িয়ে পড়ে সিসিটিভি ফুটেজে। ওই যারা মারছে অবসাদ ছিল, এই যে মারামারি দৌড়াদৌড়ি করতো খুব আইসা, আমি আইসা জড়াই ধরছি, জড়াই ধরাতে দিই আমার এই যে এখন আমার এই যে গায়ে রক্ত পরে দিই যে আমার ছেলের মাথা মতো সব কাটা, আর কেউ ধরতে দিতে আসে না। ও মরার পর শুনতেছি যে ওর 18টা মামলা ছিল। যদি ওর 18টা মামলা থাকেই থাকে, একটা মানুষের একটা মামলা থাকলে তো জেলে থাকে, ওর 18টা মামলা, পুলিশ কেন তাহলে ওকে ধরে নেই? আরমান, শাহরুখ, কাল্লু, তারপর হচ্ছে ওদের যে বড় ভাই সাব্বির যে লিগ দেয়, উনিও ছিল। ওরা ওই এলাকার প্রচুর মানে গ্যাং লিডার, ওদেরকে সবাই ভয় পায়। দীর্ঘদিন ধরে বাবর রোড এলাকায় বসবাস করেন এক কলেজ শিক্ষক, কিন্তু ক্যামেরার সামনে কথা বলতে চান না, কারণ ভয়। এখানে গোলাগুলি হয়, ছুরি নিয়ে রক্তের ঝনঝানানি, ওরা নিজেরা মারামারি, খুন খারাপ, ঢেল, অনর্গল, মানে ছোট বাচ্চারা পর্যন্ত অংশগ্রহণ করে। এই ক্যাম্প থাকা অবস্থায় কোনো ক্রমেই এটার সমাধান হবে না। শুধু ভয় আমার কেন, প্রত্যেকটা মানুষেরই ভয় আছে, কারণ আমরা যারা নিরিবিলি পরিবেশ পছন্দ করি তারা সবসময় আমরা রিস্কের ভিতরে থাকি। এদের সাথে উল্টাপাল্টা কোনো কিছু বলে বা প্রতিবাদ করতে গেলে মনে করেন দলবদ্ধভাবে, সংঘবদ্ধভাবে ওরা এসে বাসা বাড়িতে আক্রমণ করে। অথচ এই মোহাম্মদপুর এলাকায় রয়েছে বেশ কয়েকটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। স্থানীয়দের আশঙ্কা, সহজলভ্য মাদকের ভয়াল থাবা ধীরে ধীরে গ্রাস করছে তরুণদেরও। ড্রাগ তো এখন একটা মেনেসের মতো পরিণত হয়েছে, হ্যাঁ, এবং আমাদের এই তরুণ সমাজকে আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা বলি, কিন্তু যদি এই মাদকের এই হাত থেকে যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে তো এই ডিভিডেন্ড তো আমাদের জন্য একটা লায়াবিলিটি হয়ে যাবে। এই দায়িত্বটা কে নেবে? যে যখন মিডিয়াতে বলাই হচ্ছে যে সিটি অফ গডের মতো একটা ডিস্টোপিয়ান একটা জায়গায় চলে গেছে, সো এই জায়গাটা আমাকে যদি ইন্টারভিন করতে হয়, তাহলে সেটা কোথায় করবে? পুলিশ বলছে ঘনবসতিপূর্ণ এলাকা আর অসংখ্য সরু গলির কারণে অভিযান চালাতে বেগ পেতে হচ্ছে তাদের। তবে নিয়মিত অভিযান চলছে। এই গলিগুলোকে টার্গেট করে আমরা বেশ কিছু গলিতে বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছি, কিছু দেখবেন যে বন্ধ আছে, আর বাকি বড় বড় গলি যেগুলো, এই গলিকে টার্গেট করে আমরা দুপুর থেকে রাত পর্যন্ত বেশ কয়েকটি চেকপোস্ট এবং বেশ কয়েকটি পুলিশ স্পট আমরা এখানে রেখেছি। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। রাত নামলেই জেনেভা ক্যাম্প আর বাবর রোডের চিত্র হয়ে ওঠে আরও ভয়ঙ্কর। আইন শৃঙ্খলা বাহিনীর একের পর এক অভিযানের কথা বলা হলেও থামছে না মাদক, সহিংসতা আর আতঙ্কের বিস্তার। প্রশ্ন উঠছে, রাজধানীর মধ্যেই কিভাবে বছরের পর বছর টিকে থাকে এমন অপরাধের অভয়ারণ্য, আর কবে নিরাপদ হবে মোহাম্মদপুর? রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। নেপাল থেকে দেশে ফিরেই গ্রেফতার হলো মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি রাজা ওরফে পিচ্চি রাজা। মঙ্গলবার সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর থানা ও ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃত পিচ্চি রাজার বিরুদ্ধে হত্যা, মাদক ও বিস্ফোরক সহ 29টিরও বেশি মামলা রয়েছে। পুলিশ জানায়, জেনেভা ক্যাম্পের মাদকের বিস্তার ও নিয়ন্ত্রণে পিচ্চি রাজার সক্রিয় ভূমিকা ছিল। বিভিন্ন মামলায় জামিনে মুক্ত হয়ে দীর্ঘদিন আত্মগোপনে থেকে মোহাম্মদপুর থানা এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক কারবার নিয়ন্ত্রণ করে আসছে পিচ্চি রাজা। তার বয়স কিন্তু 30 হয়নি, তাতেই তার বিরুদ্ধে এখন পর্যন্ত 29টি মামলা, মানে তার বয়সের চেয়েও তার মামলার ভার বেশি। তো সে বাহিরে থেকে, ক্যাম্পের বাহিরে থেকে দীর্ঘদিন যাবতে ক্যাম্পে যে মাদকের বিস্তার, সে বিস্তার ঘটানোর জন্য যে তার অপচেষ্টা, সেটি সে অব্যাহত রেখেছিল। তো তাকে আমরা শেষ পর্যন্ত আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি।
গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে এলে বিচার বহির্ভূত কোনো কিছুর মুখোমুখি হবেন না, তার প্রতি সরকার ইনসাফ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। বলেন, জবাবদিহিতার আওতায় আনতে র্যাব নিয়ে নতুন আইন হচ্ছে, ইঙ্গিত দেন র্যাবের নাম পরিবর্তনেরও সংশোধন হচ্ছে তিস্তা মহাপরিকল্পনাও। অন্যদিকে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের অরাজকতা নিয়ন্ত্রণে কমিশন গঠনের প্রস্তাবনা জুলাইয়ের মধ্যে প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়া হবে। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে 2024 সালের 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এরই মধ্যে তার ফাঁসির রায় হয়েছে। এই অবস্থায় আইনি প্রক্রিয়ায় তাকে ফেরানোর কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে সরকারের কার্যক্রম নিয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ প্রসঙ্গে কথা বলেছেন তথ্যমন্ত্রী ও উপদেষ্টা। তারা বলেন, বিএনপি সরকার ইনসাফে বিশ্বাস করে, সবকিছু হবে আইনি প্রক্রিয়ায়। শেখ হাসিনাকে আমরা ক্ষমতা থেকে হটাতে চেয়েছি কারণ তিনি ইনসাফ করেননি। পরবর্তী যে বাংলাদেশ তৈরি হয়েছে তার প্রধান উদ্দেশ্য হচ্ছে ইনসাফ থাকবে, আমাদের শত্রুর প্রতি ইনসাফ থাকবে, শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে। শেখ হাসিনা যদি আসে বাংলাদেশে ফেরত, তাকে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিছু আমরা আসলে করবো না। আমাদের কাছে প্রতিজ্ঞা কি, আমরা জুডিশিয়ালি করবো। ওনার বিচার হয়েছে, ওনাকে ডিফেন্ড করতে আবার দেওয়া হবে, তাতে তার মৃত্যুদণ্ডাদেশ যদি তিনি মুক্তি পান, টেকনিক্যালি বলছি, সেটা আমরা মানবো, আর যদি না হয় সেটা কার্যকর হবে। যে কোনো ব্যক্তির ক্ষেত্রে, পলাতক রাষ্ট্র সরকার প্রধান থেকে শুরু করে একদম সাধারণ একজন নাগরিকের ক্ষেত্রেও আমরা এই ইনসাফের নীতি এবং আমরা এই ন্যায় বিচারের নীতি, আমরা মৌলিক নীতিকে আমরা অনুসরণ করব। গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কারণে র্যাব বিলুপ্তির দাবি ছিল বিএনপির। সরকারে এসে নিজেদের সেই দাবি থেকে বিএনপি সরেনি বলেও জানান তথ্য উপদেষ্টা। এক অর্থে সেইভাবে র্যাব থাকছে না এবং নামও সম্ভবত পাল্টে যাচ্ছে, সম্ভবত বলছি, কারণ এই ধরনের অপশন গতকাল মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন এবং তিনি সেটাও জানিয়েছেন যে এই আইনটা করার জন্য তিনি অ্যাক্টিভলি কাজ করছেন। তথ্য উপদেষ্টা তিস্তা মহাপরিকল্পনা এখনই বাস্তবায়ন হচ্ছে না বলে ইঙ্গিত দিয়েছেন। বলেন, প্রস্তাবিত পরিকল্পনা সংশোধনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এক্সিস্টিং যে মহাপরিকল্পনা সেটা মেয়ারলি একটা ভাঙন এবং বন্যা প্রতিরোধ পরিকল্পনা, এরকম এটার মধ্যে পদ্মা ব্যারাজের মতো পানি রিটেইন করা, সংরক্ষণ করে সেটা ব্যবহার করার অপশন যেহেতু ছিল না, সে কারণে এই প্রজেক্টটা নিয়ে প্রশ্ন উঠেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী রাইটলি বলেছেন। ব্রিফিংয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের 3 মাসের কার্যক্রম তুলে ধরা হয়। এ সময় তথ্যমন্ত্রী বলেন, অপসাংবাদিকতা ও গণমাধ্যমে নৈরাজ্য রোধে গঠিত হচ্ছে কমিশন। আগামী জুলাই আগস্টের মধ্যে আপনাদের সামনে আপনাদের সকলের স্বার্থ নিশ্চিত করি। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। দেশে অনুসন্ধানী সাংবাদিকতার পরিধি বেড়েছে, সাথে বেড়েছে ঝুঁকি। প্রতিবেদন প্রকাশে অর্থ ও রাজনীতির বাধা সবচেয়ে বেশি। তারপরও পশ্চিমা অনেক দেশের তুলনায় বাংলাদেশের অবস্থান ভালো বলে মত বিদেশি বিশেষজ্ঞদের। বলছেন, বিশ্বের অনেক দেশে অনেক মিডিয়া যেখানে ব্যবসা গুটিয়ে নিচ্ছে, সেখানে বাংলাদেশে নতুন বিনিয়োগ আসছে। এটি ধরে রাখা গেলে অনুসন্ধানে তরুণ সাংবাদিকদের আগ্রহ বাড়বে। সাংবাদিকতায় ইনভেস্টিগেশন বা অনুসন্ধান শব্দের ব্যাপকতা অনেক। এটি সংবাদকর্মীর গতানুগতিক কাজের চেয়ে আলাদা। এখানে ভাবতে হয় অনেকটা গোয়েন্দা বা অপরাধ আইনজীবীর মতো। বের করে আনতে হয় খবরের পেছনের খবর, যা আগে কেউ শোনেনি বা দেখেনি। অনুসন্ধানী সাংবাদিকতার অন্যতম বৈশিষ্ট্য সতর্কতার সাথে কৌশল নির্বাচন এবং অপরাধ বা অনিয়মের একটি সম্ভাব্য ব্যাখ্যা দাঁড় করিয়ে সেই সত্যতা নিখুঁতভাবে প্রমাণ করা। সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচকে ভালো অবস্থানে নেই বাংলাদেশ। তারপরও দেশে অনুসন্ধানী সাংবাদিকতার প্রবণতা বেড়েছে। মূলধারার পত্রিকা ও টেলিভিশনে আলোচিত প্রতিবেদন তৈরি হচ্ছে একের পর এক। ছেড়ে কথা বলছে না ডিজিটাল প্ল্যাটফর্মও। বিদেশি সংবাদ মাধ্যমের সাথে কাজ করছেন দেশের গণমাধ্যম কর্মীরা। বেরিয়ে আসছে শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন, ভূমি, রাজনীতি, অর্থনীতি ও বাণিজ্যের নানা অনিয়ম। সদ্য শেষ হওয়া বাংলাদেশ জার্নালিজম কনফারেন্সে এসব কাজের ভূয়সী প্রশংসা করেন বিদেশি সাংবাদিকরা। People of Bangladesh are turning to Jamuna TV and to the newspapers. বাংলাদেশের মানুষ এখন সত্য জানতে সংবাদ মাধ্যমের দিকে ঝুঁকছে। তাই আমি মনে করি এখানে গল্প পৌঁছে দেওয়ার একটা দারুণ সুযোগ আছে। আমি কানাডা থেকে এসেছি। এখানে অনেক টিভি স্টেশন আর খবরের কাগজ বন্ধ হয়ে যাচ্ছে। যেখানে আগে 3টা অনুসন্ধানী শো ছিল, এখন সেখানে মাত্র একটা। কিন্তু বাংলাদেশে নতুন নতুন টিভি স্টেশন আসছে, আপনাদের অনেক অনুসন্ধানী শো আছে। But in Bangladesh you have new TV stations.
প্রতিষ্ঠান যদি অনুসন্ধানী সাংবাদিকতার পেছনে বিনিয়োগ করতে রাজি থাকেন তবে এটাই হবে নিউজ রুমের আসল শক্তি, যা অন্যদের থেকে আপনাদের আলাদা করবে। বাংলাদেশে এই ধরনের সাহসী সাংবাদিকতার গৌরবময় ইতিহাস আছে। এটা কেবল লোক দেখানোর জন্য নয়, বরং যেখানে পরিবর্তন দরকার সেখানে অন্ধকারে আলো ফেলার মতো। বাংলাদেশে অনুসন্ধানের পরিধি বেড়েছে, আলাদা ইনভেস্টিগেশন সেল করেছে মূলধারার বেশিরভাগ গণমাধ্যম, কিন্তু কোনোভাবেই ঝুঁকি কমছে না। প্রচলিত আইনের মারপ্যাচ তো আছেই, নজরদারির শঙ্কা, হামলা, হয়রানি ও সেলফ সেন্সরশিপের কারণে অনেক প্রতিবেদন প্রকাশ হবার আগেই হারিয়ে যাচ্ছে। সাংবাদিকতা ছেড়ে বিকল্প পেশায় গিয়েছেন অনেকে। আপনি একসময় পঙ্গু হাসপাতালের দালাল ছিলেন, এখন একটা হাসপাতালে মালিক, এবং আপনার হাসপাতালে যারা ডাক্তার নয় তারা উঠি করে। আপনার বক্তব্য? Many media, sometimes many journalists have a political bias. বাংলাদেশের অনেক মিডিয়া আর সাংবাদিকদের মধ্যে এক ধরনের রাজনৈতিক ঝোঁক কাজ করে, কিন্তু সাংবাদিকদের কাজ এটা নয়। ক্ষমতায় কে আছে সেটা আমাদের দেখার বিষয় না। আমাদের কাজ হলো ক্ষমতার অপব্যবহার ফাঁস করা, ক্ষমতাধরদের জবাবদিহিতার আওতায় আনাই আমাদের দায়িত্ব। সম্প্রতি সংবাদপত্রের উপর হামলার ঘটনাগুলো থেকেই বোঝা যায় সাংবাদিকরা কতটা চাপের মধ্যে আছেন এবং তাদের কতটা ভয় দেখানো হচ্ছে। তরুণদের জন্য এই পথটা খুব কঠিন, কিন্তু এটা একটা অত্যন্ত মহৎ পেশা। যারা এই পেশায় আসছেন তাদের এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে। শুধু টাকার জন্য এই পেশায় আসা ঠিক হবে না। সিপিজের প্রিজন সেন্সাস অনুযায়ী সাংবাদিকদের কারাবন্দী করার দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান 14তম। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দুর্নীতির দায়ে চাকরি থেকে বরখাস্ত হয়েছিলেন। দুদকের নজরদারির পরেও থেমে নেই বরিশাল সিটি কর্পোরেশনের চিফ অ্যাসেসর নুরুল ইসলাম। কর ধার্য শাখার প্রধান হয়েও নিজ মালিকানাধীন ভবনের কর দিচ্ছেন নামে মাত্র। চিফ অ্যাসেসর পদে নিয়োগ পাওয়া নিয়েও রয়েছে গুরুতর অভিযোগ। এই বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বর্তমান প্রশাসক। এই বাড়ির মালিক বরিশাল সিটি কর্পোরেশনের কর ধার্য শাখার প্রধান নুরুল ইসলাম। দোতলা এই ভবনের বিপরীতে বছরে কর দেন মাত্র 400 টাকা। নুরুল ইসলামকে চিফ অ্যাসেসরের চেয়ারে বসাতেও কম নাটকীয়তা হয়নি। 44 বছর বয়সী এই অস্থায়ী কর্মকর্তা সিটি কর্পোরেশনের চিফ অ্যাসেসর পদে বিভাগীয় প্রার্থী ছিলেন। গেল বছরের 8 নভেম্বর অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় চতুর্থ হন তিনি। তড়িঘড়ি করে পরদিনই হয় মৌখিক পরীক্ষা। যারা নিজস্ব স্টাফ তাদের বয়সে একটা শিথিল করা আছে, যে তাদের ক্ষেত্রে বয়সীমা শিথিলযোগ্য। 5 জন পর্যন্ত আমরা ফাইনালে টিকাই ভাইবার জন্য। 5 জনের ভিতরে যে ফার্স্ট সেকেন্ড দেখলাম পরীক্ষা না দিয়ে ঢাকা চলে গেছে, আসেনি, অ্যাবসেন্ট থাকেছিল। 55 নম্বর পেয়ে লিখিত পরীক্ষায় প্রথম হন মিথুন সাহা। অভিযোগ, মৌখিক পরীক্ষার দিনক্ষণ ও লিখিত পরীক্ষার ফলাফল কিছুই জানানো হয়নি তাকে। তার অভিযোগ, 50.5 নম্বর পাওয়া নুরুল ইসলামকে সুবিধা দিতেই 24 ঘন্টার ব্যবধানে লিখিত, মৌখিক পরীক্ষা এবং ফলাফল প্রকাশ করে নিয়োগ কমিটি। লিখিত পরীক্ষার ফলাফল এবং মৌখিক পরীক্ষার যে তারিখ সেগুলো আমাকে কিছুই জানানো হয়নি, কিন্তু আমি 15 দিন পরে বরিশাল ফিরে এসে জানতে পারলাম যে আমি লিখিত পরীক্ষায় প্রথম হয়েছি। অভিযোগ আছে দ্বিতীয় স্থান অধিকারী আবু সাইদকেও মৌখিক পরীক্ষায় অনুপস্থিত দেখানো হয়। লিখিত পরীক্ষায় 51 নম্বর পেয়ে তৃতীয় স্থানে থাকা সোয়াইবুল ইসলামকে মৌখিক পরীক্ষায় দেয়া হয় 6 নম্বর, আর নুরুল ইসলাম পায় 8 নম্বর। এছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মাইদুল ইসলামকে লিখিত পরীক্ষায় দেয়া হয়েছে 0। অভিযোগ আছে নুরুল ইসলামকে চিফ অ্যাসেসর পদে নিয়োগ দিতে মরিয়া ছিলেন তৎকালীন প্রশাসক রায়হান কাউসার। তারই পরিকল্পনায় পুরো নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়ন করেছেন অধীনস্থরা। এমনকি বরিশাল সিটি কর্পোরেশনে বাজার কর্মকর্তা নামে কোনো পদ না থাকলেও নুরুল ইসলামকে সেই পদে দায়িত্ব দিয়েছিলেন রায়হান কাউসার। এর আগে 2020 সালে দুর্নীতির দায়ে চাকরিচ্যুত করা হয়েছিল তৎকালীন বাজার সুপারিনটেন্ডেন্ট নুরুল ইসলামকে। 2024 সালে তাকে আবার চাকরিতে বহাল করেন তৎকালীন মেয়র খোকন শ্রেণিয়াবাদ। কর্মক্ষেত্রে টানা 4 বছর অনুপস্থিত থাকার পরেও অবৈধভাবে তাকে ওই সময়ের এসিআর দিয়েছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।
পরবর্তীতে যখন সে আবার যোগদান করে, যোগদানের ওখানে একটা কথা উল্লেখ ছিল যে তার অনুপস্থিতকালীন সময়টা কর্মকাল হিসেবে গণ্য হবে। ওই কথার উপর ভিত্তি করে এবং সেইভাবে যেহেতু তাকে সব কিছু বেতন বোনাস সব কিছু দেওয়া হয়েছে, ওই বিষয়ের ভিত্তি করে তাকে এসিআরটা প্রদান করা হয়েছে। নুরুল ইসলামের দাবি, চিফ অ্যাসেসর পদে নিয়োগ বরখাস্তকালীন 4 বছরের এসিআর সবকিছুই পেয়েছেন নিয়োগ মাফিক। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ দরখাস্ত পেপার পত্রিকা বিজ্ঞপ্তি দিয়েছেন, তারই প্রেক্ষিতে আমি সিটি কর্পোরেশনের কাছ থেকে অনুমতি নিয়ে দরখাস্ত করার অনুমতি নিয়ে আমি দরখাস্ত করেছি, তারপরে আমি পরীক্ষা দিয়েছি, তারপর আমি আসছি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক। বিভাগীয় কমিশনাররা যারা মেয়রের দায়িত্বে ছিলেন, প্রশাসকের দায়িত্বে ছিলেন, তাদের দায়ভার বা তাদের কর্মের দায়ভার তো আমার পক্ষে নেওয়া সম্ভব না। ওনারা বিভাগীয় কমিশনারের অবস্থা চেয়ার থেকে কিন্তু দায়িত্ব নিয়েছেন মেয়রের, সেখানে যদি তারা এই ধরনের কোনো চাকরি দিয়ে যায়, এটা আমাকে দেখতে হবে যে এই অনিয়মের ভিতর থেকে কেন তাকে চাকরি দেওয়া হলো। 2006 সালে বাজার সুপারিনটেন্ডেন্ট পদে অস্থায়ী নিয়োগ হয় নুরুল ইসলামের। দীর্ঘ 2 দশক পর চলতি বছরের 12 জানুয়ারি ওই পদে স্থায়ী হন। বর্তমানে চিফ অ্যাসেসর ও বাজার সুপারিনটেন্ডেন্ট 2 পদেই বরিশাল সিটি কর্পোরেশনের স্থায়ী কর্মকর্তা তিনি। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। কোরবানির ঈদ সামনে রেখে রাজধানীর খামারগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়। বিশেষ করে মাঝারি আকারের দেশি গরুর চাহিদা এবার সবচেয়ে বেশি। আবার বড় ও বাহারি গরু দেখতে ভিড় থাকলেও বিক্রির তালিকায় এগিয়ে রয়েছে তুলনামূলক কম দামের গরু। এদিকে ঈদ সামনে রেখে রাজধানীতে বসতে শুরু করেছে পশুর হাট, তবে এখনও পুরোপুরি জমে ওঠেনি বেচাকেনা। ঈদের এখনও কয়েকদিন বাকি থাকায় শেষ সময়ের অপেক্ষায় আছেন বিক্রেতারা। কোরবানির ঈদ সামনে রেখে ব্যস্ততা বেড়েছে রাজধানীর খামারগুলোতে। সকাল থেকে রাত পর্যন্ত চলছে ক্রেতাদের আনাগোনা। অনেকে বাজেটের মধ্যে ভালো গরুর খোঁজে ঘুরছেন এক খামার থেকে আরেক খামারে। খামারগুলোতে বড় বাহারি গরু ঘিরে রয়েছে আলাদা আকর্ষণ। বিশেষ করে বিশাল আকৃতির সাদা গরু কিংবা বিদেশি জাতের গরু দেখতে ভিড় করছেন অনেকে। যদিও এসব গরুর দাম কয়েক লাখ পর্যন্ত হাঁকা হচ্ছে। আমাদের এখানে গরু রেখে যাচ্ছে কিনে, খাওয়া দাওয়া আমাদের এখানে করছে, এটার জন্য আলাদা কোনো চার্জ নেই। তো আমরা কি সব রকম সুবিধা দেওয়ার চেষ্টা করছি। মোটা তাজা করানোর কোনো ওষুধ ব্যবহার করি না, ফিড খাওয়াই না, আমরা কাঁচা ঘাস, তারপর ভুট্টার সাইলেজ, ভুসির ওপরে আমরা নির্ভরযোগ্য। খামারিদের মতে এবার সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে মাঝারি আকারের দেশি গরু। বিশেষ করে 90,000 থেকে 1.5 লাখ টাকার মধ্যে থাকা গরুর চাহিদাই বেশি। সবচেয়ে বেশি যে চাহিদাটা এটা হচ্ছে আপনার 1,20,000 থেকে আপনার 2 লাখ পর্যন্ত প্রচুর চাহিদা। আর আরেকটা শ্রেণী আছে যেমন 2 লাখ থেকে 2.5 লাখের মধ্যে, এই গরুগুলোর চাহিদা বেশি। এখানে সব জাতের মোটামুটি ক্রস আছে, তারপরে দেশাল আছে, মুন্ডি আছে, সব ধরনের গরুই আছে। আর আমাদের এখানে তো কাস্টমার আসে বসে পরে দেখা শুনে আড়ায়া, মানে ওনাদের মন অনুযায়ী আর কি নিতে পারে। এবার খামারগুলোতে অনলাইনেও বিক্রি বেড়েছে। লাইভ ভিডিও, লাইভ ওয়েট ও আগাম বুকিং এর মাধ্যমে ঘরে বসেই গরু পছন্দ করছেন অনেক ক্রেতা। ক্রয় ক্ষমতার ভিতরেই আছে, মোটামুটি স্যাটিসফাই সবাই। আমরা যারা আসছি বা আরো 2-1 জায়গায় দেখছি, মোটামুটি ভালো কনভিনিয়েন্ট আর কি আমার জন্য হাটে যাওয়ার থেকে, জাস্ট এই কারণে আসা। অ্যারাউন্ড 500 কেজি লাইভ ওয়েটের আশেপাশে আমি করছি আর কি। এদিকে রাজধানীর হাটগুলোতে গরু আসতে শুরু করলেও ক্রেতাদের উপস্থিতি একেবারেই কম। ঈদের শেষ কয়েকদিনে বেচা বিক্রি জমে উঠবে বলে আশাবাদী তারা। গরু আনছিলাম রাত্রে 9টা, একটা আছে 6টা বেচছি। ভাই 30 পড়ছে, 33 বেচছি, 25 পড়ছে, 30 বেচছি, এরকমই। এখন তো বেচা কিনি নাই ভাই, কাস্টমারই নাই, বেচা কিনিও নাই। গরু এখানে 18টা আনছি, একটা বিক্রি করতে পারি না, আরো 32টা কিনে আছে। ওটি এখানে আনলে তো গরুর প্রতি অনেক টাকা খরচ। এখন তো করবে আসেনি গা, সামনে আসবো আর এত আগে এলে গরু নষ্ট হয়ে যাবো গা, তার জন্য ব্যাপারগুলো আনতেছি না। সামনে শুক্রবার থেকে গরু ভরপুর ইনশাআল্লাহর মধ্যে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে সাধ্যের মধ্যে কোরবানি সম্পন্ন করতেই আগ্রহ সাধারণ মানুষের। সৌরভী সায়দা, যমুনা নিউজ, ঢাকা। বাহারি নামের বিশাল সব গরু নজর কাড়ছে চট্টগ্রামে। আগেভাগে এগুলোর দেখা মিলছে বিভিন্ন অ্যাগ্রো ফার্মে। দেখতে সুন্দর বলে দর্শনার্থীদের আগ্রহ বেশি, তবে দাম আকাশচুম্বী, ফলে আপাতত দেখে সন্তুষ্ট থাকতে হচ্ছে ক্রেতাদের। সবার আকর্ষণের কেন্দ্রে থাকা এসব গরুর বেশিরভাগ এখনো অবিকৃত।
5.5 ফুট উচ্চতা আর প্রায় 1100 কেজি ওজনের গরুটির চলনে বলনে রাজকীয় ভাব। নাম দেয়া হয়েছে স্টার বয়। দেশের সবচেয়ে বড় শাহিওয়াল জাতের গরু দাবি করে 25 লাখ টাকা দাম হাঁকছেন খামারি। অন্যদিকে বাঘের মতো ডোরাকাটা দাগের এই গরুর নাম দেওয়া হয়েছে হোয়াইট টাইগার। অন্যান্য গরুর তুলনায় বেশ মেজাজি। উলবাড়ি সিব্বি জাতের গরুটির দাম 10 লাখ টাকা। এই দুইটাই গরু ইনশাল্লাহ আল্লাহর রহমতে এই বছর সবার মাঝখানে ভালো সাড়া ফেলেছে এবং ক্রেতাদের মাঝখানেও একটি ভালো ডিমান্ড রয়েছে এই দুইটি গরুর জন্য। কোনো গরু বিশাল আকৃতির, আবার কোনো গরু বর্ণের কারণে আলাদা। তবে এশিয়ান এগ্রোর এই গরুটির বিশেষত্ব এর 2 ফুট লম্বা শিং। রাজস্থানী কাংরাজ জাতের 800 কেজি ওজনের গরুটির দাম হাঁকছে 8 লাখ টাকা। ইন্ডিয়ান রাজস্থানের থেকে কালেকশন করা, আমাদের প্রায় 2 বছর যাবত আমাদের ফার্মে রাখছি। এটা কাস্টমাররা অনেক পছন্দ করতেছে, গরুটাকে কেনার জন্য আসতেছে অনেকে। ওজন 1 টনের বেশি, তাই গরুটির নাম টন। চট্টগ্রামের বাইজিত এলাকার নাহার এগ্রো ফার্মে 5 বছর ধরে পালিত গরুটি নজর কাটছে সবার। যতগুলা ফার্ম আছে আমি বিশ্বাস করি আমার এই গরুটা সর্বোচ্চ হাইটের গরু। যখন মানুষ এটার পিছনে দাঁড়ায়, আসলে মানুষকে এক পাশ থেকে দাঁড় করলে আরেক পাশে দেখা যায় না। ঘির, ব্রাহ্মা, অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান, নুকরা, হাসা, সিন্ধি সহ দেশি বিদেশি নানা প্রজাতির এবং বাহারি নামের এসব গরু দেখতে খামারে প্রতিদিন ভিড় করছেন অনেকে। বড় সিংহালা গরু আছে, তারপর সাদা গরুটা দেখতে অসাধারণ, এগুলোর প্রতি আলাদা একটা মায়া আমাদের লাগছে। ভিন্ন জাতের গরু কি আছে, বড় জাতের গরু, সেগুলো দেখার জন্য এবং খুবই এনজয় করছি আমরা সবাই। ব্রাহ্মা বলেন, অস্ট্রেলিয়ান বলেন, বিভিন্ন শাহিওয়াল বলেন, এখানে বিভিন্ন গরুর জাত আছে। কোরবান ছাড়া আমাদের গরু দেখা হয় না, ওই কারণে আসা। তার মধ্যে হচ্ছে সবচেয়ে বড় গরু কেমন আসছে ওগুলো একটু এক্সপ্লোর করার কারণে আসা আর কি। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। কোরবানির পশু বেচাকেনার খবর আমরা জানবো। শেরপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বল। উজ্জ্বল, পশুর দাম কেমন হাঁকাচ্ছেন বিক্রেতারা এবং শেরপুরের কেমন চিত্র দেখতে পাচ্ছেন হাটগুলোতে? জমজমাট কতটা হয়েছে? মারভি, আপনি জানেন যে আমি এখন আছি শেরপুরের একটি বৃহৎ ফার্ম, যেটা জিহান ডেইরি ফার্ম। 36 একর জায়গার উপরে কিন্তু এই ফার্মটি নির্মিত হয়েছে। এখানে আপনি কিছু দেখা, এখানে প্রায় 5 শতাধিক গরু আছে, তার মধ্যে 100 গরু এখানে তৈরি করা কুরবানির জন্য। এবং এই ফার্মের গরুগুলো সর্বনিম্ন 400 কেজি থেকে শুরু এবং সর্বোচ্চ 900 কেজি পর্যন্ত এখানে আছে। মারফি, আমরা এখানকার যে ব্যবস্থা আছে তার কথা, তারা মূলত আসলে এই গরুগুলো তৈরি করেছে ঢাকার বাজারের জন্য এবং এখানেও তারা কৃষক ক্রেতা যারা এই শেডে আসে তারা এই গরুগুলি তারা এখান থেকে বিক্রি করে। তবে এখন পর্যন্ত যেটা কথা হচ্ছে যে এখানকে তারা যা যা বলছে, ক্রেতা একদম শূন্য এখন পর্যন্ত, কিন্তু এখান থেকে বিক্রি হয়নি। এবং তারা যেটা বলছে যে গতবারের তুলনায় এবার কুরবানি কিন্তু যে চাহিদা কিন্তু অনেক মনে হচ্ছে তাদের কাছে। তারা যেটা বলছে যে এখনো তারা সেই নিয়ে যাওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে এবং এখানে প্রায় শতাধিক গরু আছে। আমি যদি আপনি ছোট বড় 400 কেজি থেকে সর্বোচ্চ 900 কেজি পর্যন্ত এখানে বিভিন্ন প্রজাতির গরু রয়েছে, শাহিওয়াল থেকে শুরু করে ফ্রিজিয়ান জাত এবং দেশি প্রজাতির গরুই কিন্তু এখানে সবচেয়ে বেশি। মারফি, আরেকটি বিষয় যে আমি যদি আপনাকে বলি যে এবার শেরপুরে প্রায় 91 গরু করা হয়েছে, সেই ক্ষেত্রে চাহিদা রয়েছে 63,000, কিন্তু দেশের বিভিন্ন জায়গায় বিক্রি হয়। এই ছিল মারফি আমার কাছে শেরপুর থেকে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। কোরবানির ঈদ সামনে এলেই পশুর হাট ইজারা নিয়ে শুরু হয় প্রতিযোগিতা, অথচ মানিকগঞ্জের সিংগাইরে ঘটেছে উল্টো চিত্র। 4টি পশুর হাটের শিডিউল বিক্রি হলেও জমা পড়েনি একটির দরপত্র, ফলে ইজারা প্রক্রিয়া ভেস্তে গিয়ে শুরু হয়েছে খাস কালেকশন। এতে সরকারের কয়েক কোটি টাকা রাজস্ব হারানোর শঙ্কা দেখা দিয়েছে। আর এই প্রক্রিয়া ঘিরেই উঠেছে প্রভাবশালী চক্রের হস্তক্ষেপের অভিযোগ। সিংগাইর উপজেলার বাইরা হাট, গেল বছর এই পশু ও সাধারণ হাট ইজারা দেয়া হয় 1,30 লাখ টাকায়, কিন্তু এবছর হাটের জন্য 6টি দরপত্র বিক্রি হলেও জমা পড়েনি একটিও। ফলে প্রশাসন শুরু করেছে খাস কালেকশন প্রক্রিয়া। না, আপনারা কালেকশন করতেছেন না, মানে এটা কিভাবে? এটাকে আপনাদেরকে এখানে আসে না যে আপনারা দায়িত্ব কে দিচ্ছেন? আমার ওখানে কাকা আছে, কাকার সাথে কথা বলতে।
এই হাটের জন্য দরপত্র কিনেছিলেন ফরহাদ হোসেন ও তার ভাই। তাদের অভিযোগ, স্থানীয় কয়েকজন বিএনপি নেতা তাদের দরপত্র জমা দিতে বাধা দেন। বিষয়টি ইউএনও ও জেলা প্রশাসককে জানালেও কোনো আমলে নেননি বলে অভিযোগ তাদের। তো জমা দিতে দেয়নি, আমাদের কাছেই যাইতে দেয় নাকি, মানে ওই চত্বরের ভিতরে যাওয়ার পরে আমরা আমাদেরকে এরকম মানে বাধা দিয়ে ছিনিয়ে রাখছে। মিঠু চেয়ারম্যান, সাবেক মিঠু চেয়ারম্যান, সাবেক বাইরের শহীদ চেয়ারম্যান এবং তার নেতৃত্বে আরো ছেলেপেলেরা ছিল। বিশাল পরিমাপের একটা কর ট্যাক্স ফাঁকি দেওয়ার একটা কৌশল এখানে হয়েছে, যেটা স্পষ্ট, সুস্পষ্ট। একইভাবে উপজেলার চররাজনগর, সিরাজপুর ও জয়মন্টপ হাটের ইজারা দিতে আহ্বান করা হয় দরপত্র। একাধিক ব্যক্তি শিডিউল কিনলেও নির্ধারিত সময়ে জমা পড়েনি একটিও। ফলে শুরু হয়েছে খাস কালেকশন, যার নিয়ন্ত্রণে রয়েছে স্থানীয় বিএনপি নেতারা। রানিং কমিটির সিনিয়র সহসভাপতি খাস কালেকশন আমরা সহযোগিতা করতেছি। সেই খাস কালেকশন আপনাদের লোক না, আমাদের লোকজন করতেছে না, আমরা সহযোগিতা করতেছি। স্থানীয়দের অভিযোগ, এটি স্বাভাবিক কোনো ঘটনা নয়। পরিকল্পিতভাবে শিডিউল কিনেও জমা দেওয়া হয়নি দরপত্র। উদ্দেশ্য, ইজারা প্রক্রিয়া বন্ধ করে খাস কালেকশনের নিয়ন্ত্রণ নেয়া। আজকে উঠলো 10 টাকা বা 10,000 উঠলো, 5,000 সরকারকে দিয়ে মনে করেন 5,000 যারা সিন্ডিকেটের সাথে জড়িত এরা বাগযোগ করে খেয়ে ফেলাইলো। প্রতি বছর অনেক বড় ধরনের এই রেভিনিউ কালেকশন হয়, কিন্তু এবার অদৃশ্য কারণে এই হাটটাকে খাস দেখানো হয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বিএনপি নেতারা। যাদের কাছে অভিযোগ তারা তদন্ত করে দেখব। এখন অভিযুক্ত কেউ কারো বিরুদ্ধে করতেই পারে, ঠিক আছে। অভিযোগের বিষয়ে কোনো বক্তব্য নেই আমার, কারণ এই ধরনের কোনো কিছু আমার জানা মতে এরকম কিছু তো ঘটে না। আমার জানা মতে যখন দরপত্র করা হয় তখন প্রশাসনিক লোকজন থাকে, সুনির্দিষ্ট থানা প্রশাসনের লোকজন থাকে, বলে এই ধরনের ঘটনা অপ্রীতিকর কোনো কিছু ঘটে না সাধারণত। জেলা প্রশাসক বলছেন, নিয়ম অনুযায়ী দরপত্র আহ্বান করেও জমা না পড়ায় খাস কালেকশনের সিদ্ধান্ত নেওয়া হয়। এক্ষেত্রে কাঙ্ক্ষিত রাজস্ব না মেলার অভিযোগ অস্বীকার করেননি তিনি। অভিযোগ দিয়েছেন, আমরা প্রাথমিক তদন্ত করে আমাদের কাছে বিষয়টি উদ্দেশ্য প্রণোদিত এবং এটা মানে আমলে নেওয়ার যোগ্য বলে মনে হয়। সরকারি যেই মূল্যটা আমার ছিল, আমি এখন প্রত্যেকদিন খাস কালেকশন করতে যে সেটা নাও পেতে পারি। স্থানীয় প্রশাসন সূত্র জানায়, চলতি 1433 বঙ্গাব্দের জন্য উপজেলার 16টি ছোট বড় হাট বাজারের দরপত্র আহ্বান করা হয়। এর মধ্যে 12টিতে ইজারা দেয়া গেছে, কিন্তু 4টি পশুর হাটে 5 দফা দরপত্র আহ্বান করেও কোনো সাড়া মেলেনি। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। ঈদ সামনে রেখে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা অংশে যানজটে ভোগান্তির শঙ্কা বাড়ছে। সড়ক ও ফ্লাইওভার নির্মাণ কাজে সড়ক সংকুচিত হয়ে পড়ায় ধীরগতিতে চলতে বাধ্য হচ্ছে যানবাহন। এতে বাড়ছে যানজটে দুর্ভোগের উদ্বেগ। ঈদের আগে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি যাত্রী চালকদের। গাজীপুরের ভোগড়া থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত 60 কিলোমিটার পথ। 4 লেনের এই মহাসড়কে দুরন্ত গতিতে ছুটছে যানবাহন। তবে এলেঙ্গার পর থেকেই পাল্টে যায় চিত্র। মহাসড়কের এ অংশে ফ্লাইওভারের কাজ চলমান থাকায় সংকুচিত হয়ে পড়েছে রাস্তা, ফলে প্রতিনিয়তই লেগে আছে গাড়ির জট। তবে এই ভোগান্তি থেকে মুক্তি মেলার কথা আরও আগেই, কিন্তু কয়েক দফা সময় বাড়লেও শেষ হয়নি এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত 13.5 কিলোমিটার মহাসড়কের নির্মাণ কাজ। এতে ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। এই দিক দিয়ে আপনার গাড়ি যাইতেছে 3 লেনে, 2 লেনে গাড়ি টানতেছে 80, 90, 100, ওইখানে যায় লাইন হয়ে যেতেছে একটা। রুট গেলে আপনি জালাঙ্গা যেমন কাজ করতেছে, এগুলা লাইন ক্লিয়ার করে দিলে মোটামুটি আপনার যানটা ক্লিয়ার হয়ে যাবে। দেখা যায় যে যেখানে হচ্ছে 8 ঘন্টার রাস্তা ঢাকা থেকে যাইতে, সেখানে দেখা যায় যে হচ্ছে 16 ঘন্টা লাগে যাচ্ছে, 20 ঘন্টা লাগে যাচ্ছে। পরিবহন চালকরা বলছেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিতে তাদের এ দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঈদের সময় যানবাহনের চাপ কয়েক গুণ বেড়ে গেলে তীব্র যানজটের আশঙ্কা পরিবহন চালক ও যাত্রীদের। ভোগান্তি তো মানুষের হবেই, ভোগান্তি হবে না যানজট হলে তো অবশ্যই হবে ভোগান্তি। চলতি বছর ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হবে বলে জানালেন সেতু বিভাগের এই কর্মকর্তা। পাশাপাশি মহাসড়কে যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও দাবি তার।
সার্বিকভাবে এবার ঈদে দেখা যাচ্ছে বর্ষাকাল থাকার কারণে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে। এই জন্য আমরা এবার এক্সট্রা কিছু পদক্ষেপ নিচ্ছি যে রাস্তাগুলো মেরামত করা এবং যাতে দ্রুত মেরামত করতে পারি। ঘরমুখ মানুষের ভোগান্তি লাঘব ও ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কের ৬৫ কিলোমিটার এলাকায় ৮ শতাধিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে বলে জানান পুলিশ সুপার। আমাদের প্রায় ৬০টা পয়েন্টে আমরা পিকেট ডিউটি রয়েছে, হুন্ডা মোবাইল থাকবে ৩০টা, এবং এই ৬৫ কিলোমিটারকে আমরা ৫টা সেক্টরে ভাগ করেছি এবং প্রত্যেকটা সেক্টরে ইনচার্জ থাকবে একজন এএসপি অথবা এডিশনাল এসপি। এটা আমরা ৩টা পালাক্রমে ২৪ ঘন্টায় তারা ডিউটি করবে। স্বাভাবিক সময়ে যমুনা সেতুতে ২৪ ঘন্টায় ১৮ থেকে ২০ হাজার যানবাহন পারাপার হলেও বিভিন্ন উৎসবে তা ৫০ হাজার ছাড়িয়ে যাওয়ার রেকর্ড রয়েছে। জারিন অর্নি, যমুনা নিউজ। ওমান প্রবাসী ৪ ভাইয়ের মরদেহ চট্টগ্রামের রাঙ্গুনিয়ার লালনগর গ্রামে এসে পৌঁছেছে। নিহতদের স্বজনদের মাঝে চলছে শোকের মাতম। বেলা ১১টায় তাদের জানাজার সময় নির্ধারণ করা হয়েছে। নিহতদের বাড়িতে আছেন সহকর্মী শহীদুল সুমন। আরও বিস্তারিত তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তিনি। সুমন, নিহতদের মরদেহ কখন নাগাদ তাদের গ্রামের বাড়িতে গিয়ে পৌঁছেছে এবং দাফন কখন এবং কোথায় করা হবে, সব মিলিয়ে একটু বিস্তারিত জানাবেন। আমরা লালানগর রয়েছি। আসলে সকাল 6:30টায় 4টি মরদেহ এখানে নিয়ে আসা হয়েছে এবং এখানে কিন্তু পুরো এলাকায় আসলে শোকের ছায়া নেমে এসেছে এবং পুরো গ্রাম, আমি যদি পুরো রাঙ্গুনিয়া এলাকার মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছে এবং তারা শোকে আচ্ছন্ন পুরো গ্রাম। তারা আসলে বলছেন যে যারা বিদেশ যান গ্রাম থেকে, তারা বিদেশ থেকে ফেরতও আসেন, একটা উৎসাহ উদ্দীপনা থাকে, কিন্তু এখন যেভাবে আসলে 4 ভাইয়ের মরদেহ দেশে নিয়ে আসা হয়েছে এটি আসলে কোনোভাবেই তারা মেনে নিতে পারছে না। অর্থাৎ তাদের 2 ভাইয়ের কিন্তু চলতি মাসেরই আসলে 15 তারিখ দেশে আসার কথা ছিল। সেই দেশে আসা উপলক্ষে 4 ভাই কিন্তু কেনাকাটার উদ্দেশ্যে আসলে ওমানে বেরিয়েছিলেন 13 তারিখ। সেখানেই আসলে বলা হচ্ছিল যে এসির যে নির্গত বিষক্রিয়া সেই গ্যাস থেকে আসলে তাদের মৃত্যু হয়েছে। তবে এই যে ঘটনাটি সেটি আসলে কোনোভাবেই এই গ্রামের মানুষ কিংবা যারা স্বজনরা রয়েছেন তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন। আপনি দেখছেন যে 2টি ফ্রিজার অ্যাম্বুলেন্সে কিন্তু 4টি মরদেহ রয়েছে। সেখানে রাশেদ, সিরাজ, শাহেদ এবং শহীদের মরদেহ রয়েছে। তারা কিন্তু তাদের যে আর্থিক সচ্ছলতা পারিবারিক সেটি আসলে ফেরাতেই তারা ওমানে গিয়েছিলেন, করছেন, আর্থিক সচ্ছলতা আসলে ফিরেছে। তার মধ্যে 2 ভাইয়ের দেশে আসার কথা ছিল 15 তারিখ, তার মধ্যে বিয়ে করার কথা ছিল ভাইদের। সেই উপলক্ষটা আসলে বিষাদের রূপ নিয়েছে এবং 11টায় জানাজা এবং পুরো এলাকার মানুষ কিংবা আশেপাশের যে উপজেলাগুলো রয়েছে সেখান থেকেও অনেকেই ছুটে এসেছেন যে এই যে ঘটনা সেটি খুবই মর্মান্তিক একটা ঘটনা। পরবর্তীতে আরো আপডেট আপনার কাছ থেকে আমরা জানবো। রাজধানীর পল্লবীতে 2য় শ্রেণীর ছাত্রী 7 বছরের লামিসা আক্তার হত্যার মাত্র 7 ঘন্টার মধ্যে প্রধান আসামি সোহেল রানা ও সহযোগী স্বপ্না আক্তারকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ। পুলিশ জানায় তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে প্রথমে স্বপ্না আক্তারকে এবং পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে প্রধান আসামি সোহেল রানাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে শিশু লামিসাকে ধর্ষণের পর ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় হত্যায় ব্যবহৃত ছোড়া, বিচ্ছিন্ন মাথাসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তদন্ত অব্যাহত রয়েছে। ওয়াশিংটন তেহরান সমঝোতা প্রচেষ্টাকে কেন্দ্র করে আলোচনার তুঙ্গে ইরানের পরমাণু সমৃদ্ধিকরণ প্রকল্প। ইউরেনিয়াম থাকলেই তা থেকে বিদ্যুৎ কিংবা পরমাণু অস্ত্র তৈরি করা সম্ভব নয়। এই প্রক্রিয়ায় প্রয়োজন বিরল ধাতুটির ইউরেনিয়াম 235 আইসোটোপ। গবেষণাগারে জটিল প্রক্রিয়ায় তৈরি করা হয় বিশেষ এই আইসোটোপ। প্রশ্ন উঠছে, পরমাণু অস্ত্র তৈরিতে কেন এই ইউরেনিয়ামের আইসোটোপ এত গুরুত্বপূর্ণ, আর কিভাবে বা সমৃদ্ধ করা হয় ইউরেনিয়াম? ইরানের ইস্পাহান পরমাণু কেন্দ্র দীর্ঘদিন ধরে এমন বেশ কয়েকটি স্থাপনায় ইউরেনিয়ামের মজুদ সমৃদ্ধকরণে কাজ করছেন দেশটির পরমাণু বিজ্ঞানীরা। এই প্রক্রিয়ার মাধ্যমেই তৈরি হয় পারমাণবিক বোমা। মূলত 2 ধরনের পারমাণবিক অস্ত্র রয়েছে, একটি ফিশন বা অ্যাটমিক বোমা, অপরটি ফিউশন বা হাইড্রোজেন বোমা। এর মধ্যে ফিশন বোমা তৈরিতে প্রয়োজন হয় রূপালী ধূসর বর্ণের তেজস্ক্রিয় ধাতু ইউরেনিয়ামের U35 আইসোটোপ।
মাটির নিচে পাথর কিংবা খনি থেকে প্রাপ্ত ইউরেনিয়ামের আকরিকে সাধারণত 0.7% U-235 আইসোটোপ পাওয়া যায়। তবে পরমাণু অস্ত্র তৈরিতে এই আইসোটোপের পরিমাণ 90%-এর কাছাকাছি হতে হয়। গবেষণাগারে কৃত্রিম উপায়ে ইউরেনিয়ামের এই বিশেষ আইসোটোপটির পরিমাণ বৃদ্ধির প্রক্রিয়াকেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বলা হয়। বিদ্যুৎ উৎপাদন কিংবা পারমাণবিক অস্ত্রের বিস্ফোরণ ঘটানো উভয় ক্ষেত্রে সবচেয়ে ভালো জ্বালানি হিসেবে কাজ করে এই ইউরেনিয়াম 235 আইসোটোপ। এটি এমন একটি উপাদান যা সহজে বিভাজিত হয়ে চেইন রিঅ্যাকশন চালিয়ে যেতে পারে। ইউরেনিয়াম সমৃদ্ধ করার বেশ কয়েকটি পদ্ধতি প্রচলিত রয়েছে, তবে ইরান সেন্ট্রিফিউজ পদ্ধতি ব্যবহার করে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। সেন্ট্রিফিউজ যন্ত্র দেখতে অনেকটা নলের মতো। শত শত সেন্ট্রিফিউজ একসাথে জোড়া দিয়ে ক্যাসকেড নামের একটি ব্যবস্থা তৈরি করা হয়। এর ভেতরে ইউরেনিয়ামের গ্যাসীয় রূপ ইউরেনিয়াম হেক্সাফ্লুরাইড প্রবেশ করানো হয়। এরপর সেন্ট্রিফিউজগুলো অত্যন্ত দ্রুত গতিতে ঘোরানো হয়, ফলে ধীরে ধীরে ইউরেনিয়াম 238 আইসোটোপ ভেঙে ইউরেনিয়াম 235 এর পরিমাণ বাড়তে থাকে। উচ্চমাত্রায় সমৃদ্ধ এই ইউরেনিয়াম পরিবহনও বেশ ঝুঁকিপূর্ণ। ছোট ছোট কন্টেইনারে বহন করা হয় এই সমৃদ্ধ ইউরেনিয়াম। এমনভাবে সিল ও প্যাক করতে হয় যাতে কোনো ঝাঁকুনি বা পানির ফোঁটা ভিতরে না ঢুকতে পারে। এমনটি হলে বড় পরিসরের বিস্ফোরণ ঘটতে পারে, চারিদিকে ছড়িয়ে পড়তে পারে তেজস্ক্রিয় পদার্থ। বর্তমানে ইরানের কাছে প্রায় 440 কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ রয়েছে, যা প্রায় 60% সমৃদ্ধ। আরও বেশি পরিশোধিত করা হলে এটি থেকে কয়েকটি পরমাণু অস্ত্র তৈরি সম্ভব বলে মত বিশ্লেষকদের। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। ইপিএল এর খবর। 22 বছর পর প্রিমিয়ার লিগের শিরোপা জিতল আর্সেনাল। বোর্নমাউথের মাঠে ম্যান সিটি ড্র এনে দেয় সেই উপলক্ষ। এক ম্যাচ হাতে রেখেই প্রায় 2 যুগের অপেক্ষা শেষে নিজেদের 14তম লিগ শিরোপা ঘরে তুলল গানাররা। দ্বিতীয় সর্বকনিষ্ঠ কোচ হিসেবে ইপিএল এর শিরোপা জিতলেন কোচ মিকেল আর্তেতা। ঠিক এই মুহূর্তটির অপেক্ষায় কেটেছে 22টি বছর। ইপিএলে হারানো মুকুট ফিরে পেল আর্সেনাল। গানারদের শোকেসে যোগ হলো 14তম লিগ শিরোপা। এক ম্যাচ হাতে রেখেই শিরোপা উদযাপন মিকেল আর্তেতা শিষ্যদের। সাকা ওডেগার্ডদের বাদ ভাঙা উচ্ছ্বাস মুহূর্তেই ছড়িয়ে পড়ে উত্তর লন্ডনের প্রতিটি প্রান্তে। একটা শিরোপার অপেক্ষায় যাদের কেটেছে 2 দশকেরও বেশি সময়, সেই আর্সেনাল সমর্থকরা পানশালার টিভি সেটের সামনেই ঝরালেন আনন্দ অশ্রু। অপেক্ষার যন্ত্রণা শেষে সময়টা এখন শুধুই উদযাপনের। অবশ্য এমন আনন্দ উপলক্ষ নিশ্চিতে মাঠে নামতে হয়নি আর্সেনালকে। বোর্নমাউথের মাঠে ম্যান সিটির হোঁচট 22 বছরের জমানো আক্ষেপ ঘুচে গানারদের এনে দেয় শিরোপা জয়ের উল্লাস। শিরোপা রেসে টিকে থাকতে হারাতেই হবে টানা 16 ম্যাচ অপরাজিত থাকা বোর্নমাউথকে, না হলে ট্রফি যাবে আর্সেনালের ঘরে। এমন সমীকরণে সিটিজেনদের ডেরায় প্রথম আঘাত ইলি জুনিয়র কপির। সমতায় ফেরার চেষ্টায় সফল হলেন আর্লিং হল্যান্ড, কিন্তু শিরোপা রেস বাঁচিয়ে রাখতে তা যথেষ্ট ছিল না গার্দিওলা শিষ্যদের। এই স্প্যানিয়ার্ডের ইতিহাস ছাড়ার গুঞ্জনের মাঝেই সম্ভাব্য বিদায়টা হলো শিরোপা হারিয়ে। কংগ্রাচুলেট আর্সেনাল। আর্সেনাল, মিকেল আর্তেতা ও তাদের খেলোয়াড়দের অভিনন্দন। তারা এটার যোগ্য। মুহূর্তটি ওদের জন্য সত্যি ভীষণ স্পেশাল। ম্যান সিটিকে রুখে দিয়ে আর্সেনালকে আগাম শিরোপা এনে দেয়া বোর্নমাউথ গড়ল নতুন মাইল ফলক। প্রথমবারের মতো ক্লাবটি নিশ্চিত করল ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলা। সুযোগ আছে চ্যাম্পিয়ন্স লিগে খেলারও। গেল কয়েক মৌসুমে বারবার তীরে এসে তরি ডোবানো আর্সেনাল এবার আর ভুল করেনি। মরিনিয়োর পর দ্বিতীয় সর্বকনিষ্ঠ কোচ হিসেবে ইপিএলের শিরোপা জিতলেন কোচ মিকেল আর্তেতা। ওরি বার্কক্যাম্পদের সেই ইনভিনসিবল যুগের পর কত বসন্ত পেরিয়ে অবশেষে সোনালি ট্রফি ফিরছে গানারদের ঘরে। কান্না, অপেক্ষা আর বুক ভাঙা কষ্টের পর এই সময়টা শুধুই আর্সেনালের। মুজরাবেন তারেক, যমুনা স্পোর্টস। এই ছিল যমুনা নিউজের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।